টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। একটি সুখবর দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে চাই, সেটি হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট নিয়ে। $350 মিলিয়ন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটি আগামীকাল থেকেই চেক পাওয়া শুরু হয়ে যাবে, চেক ছাড়া শুরু হয়ে যাবে। আপনারা এই সুখবরটি আপনাদের জন্য অপেক্ষা করছিল এবং আশা করি যে 31শে আগস্টের মধ্যেই সবাই চেক পেয়ে যাবেন। চাইল্ড ট্যাক্স ক্রেডিটের যাবতীয় পাওনা যেগুলো আছে আমাদের সবগুলোই আমরা পেয়ে যাব। সুতরাং এটা কারা পাবেন, কিভাবে পাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এর বাইরেও আমরা কথা বলবো যে নিউ ইয়র্কের বাড়ির মালিকেরা কিভাবে ট্যাক্স রিলিফ বা রেয়াত পাবেন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আর যদি হাতে আরও সময় থাকে তাহলে জেল, পেপ্যাল বা ভ্যানমোতে নগদ অর্থ গ্রহণের ক্ষেত্রে কী ধরনের কনসিকুয়েন্স হতে পারে সে সম্পর্কে আইআরএসের নতুন রিপোর্টিং আইনে কি বলা হয়েছে সে বিষয়টা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব যদি সময় থাকে এই বিষয়টি। সুপ্রিয় দর্শক, এর বাইরেও তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে আপনাদের নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব জাকির চৌধুরী, সিপিএ, ফাউন্ডার এবং সিইও জাকির সিপিএ পিএলএলসি এবং সিনিয়র ফান্ড কন্ট্রোলার অ্যাট MUFG ব্যাংক। জনাব জাকির চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এই মূল্যবান সময় দিয়ে কমিউনিটির স্বার্থে এবার এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনি আলোচনা করবেন। আমি একটু আগে আপনাকে বলেছি যে $350 মিলিয়ন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা আগামীকাল থেকেই, একটু আগে আপনার সাথে কথা বলে আমরা জানছিলাম যে আগামীকাল থেকে এই চেক ইস্যু হওয়া শুরু হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সবাই পেয়ে যাবে। তো এক্ষেত্রে আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন একেবারে শুরুতেই আমি করে রাখতে চাই যে এই যে $350 মিলিয়ন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এরা কারা পাওয়ার যোগ্য, তাদেরকে কি করতে হবে, আমরা কি এই অর্থ চেকে নিতে পারবো নাকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, অথবা আমাদের যদি বাসার অ্যাড্রেস পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এবং মোট কতজন শিশুর একেবারে যত শিশু আছে সবারই পাবো, নাকি এক শিশুর কোনো নির্ধারিত লিমিট আছে যে এত সংখ্যক শিশু পাবে, এতটা হলে পাওয়া যাবে না, এবং কি পরিমাণ এক প্রতি শিশু মাথা প্রতি কি পরিমাণ অর্থ পাবে, এবং এটা কি শুধুমাত্র নিউ ইয়র্কের মধ্যেই সীমাবদ্ধ নাকি আমেরিকার সমস্ত স্টেটেই এই যে বরাদ্দটি বা এই যে পরিমাণটি সেটি সমগ্র আমেরিকার মধ্যে 50টি স্টেটের মধ্যেই এই প্রোগ্রাম চালু বা এটি পাবে কিনা, সেই বিষয়টি আপনার কাছে প্রশ্ন থাকবে। প্রথমে আমরা জানতে চাই যে এটা কারা পাবে, কিভাবে পাবে, এই বিষয়টি নিয়ে যদি আপনি বিস্তারিত কথা বলেন তাহলে অনেকেই আমরা এই দুর্মূল্যের বাজারে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আমাদের বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে একটি বড় সাশ্রয় আমাদের কাছে আসবে। জনাব জাকির চৌধুরী। জি, ধন্যবাদ রানা ভাই। আপনি যে গুরুত্বপূর্ণ অনেক কোয়েশ্চন আপনার কাছে আছে, যে কোয়েশ্চনগুলো আমরা বিলিভ করি যে আমাদের ক্লায়েন্ট যারা আছেন বা যারা শ্রোতা আছেন তাদেরও কিন্তু সেম কোয়েশ্চন তাদের মাথায় আছে। সো আমরা ট্রাই করব যতটুকু পারা যায় এই কোয়েশ্চনের আনসার দেওয়া, সো দ্যাট মনে করেন আপনি সবাই জানবে কি করা যায় না করা যায়। এবং বিফোর আমি এই টপিকে যাওয়ার আগে আমি আসলে সবাইকে, যারা দর্শক এই মুহূর্তে টিভির সামনে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে যারা এই অনুষ্ঠানটা দেখবেন তাদেরকে আমি আগাম ধন্যবাদ জানাই রাখি। সো উইদাউট ফার্দার ডিলে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, অথবা যে গুড নিউজটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা আমরা শুরু করে দিই। সো ইয়েস, $350 মিলিয়ন যে বিল না, আসলে একটা অলরেডি ফান্ড অ্যালোকেট হয়ে, এবং এটা আপনার অগাস্টের 1 তারিখ, হুইচ ইজ টুমোরো থেকে কিন্তু আপনার নিউ ইয়র্ক স্টেটের গভর্নর
খ্যাতি হকুল অ্যানাউন্স করছেন এবং এটা অগাস্টের 1 তারিখ থেকে সবাই পাওয়া শুরু করে অর্থাৎ দেবে এবং আগামীকাল থেকে, অগস্টের 1 আগামীকালই। জি জি হ্যাঁ। সো কালকে থেকে আপনার তারা চেক মেল করা শুরু করে দেবে উইথিন 1 উইক অথবা 2 উইকের ভিতরে কিন্তু সবাই অলমোস্ট সবাই এই চেকটা পেয়ে যাবে অথবা সাপ্লিমেন্টাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা পেয়ে যাবে এবং উনি বলছেন যে বাই অগাস্ট 31 এর ভিতরে সব চেক মেল হয়ে যাবে সো এভরিওয়ান সবাই কিন্তু এটা অগাস্ট 31 এর ভিতরে কিন্তু পেয়ে যাবেন সো নাও এই $350 মিলিয়ন সাপ্লিমেন্টাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট এটা কোন স্টেটের জন্য এটা অনলি নিউ ইয়র্ক স্টেটের জন্য এবং এই অ্যামাউন্টটা কিন্তু যারা ট্যাক্স রিটার্ন অথবা 2023 সালের ট্যাক্স রিটার্ন এপ্রিলের 15 2024 সালের আগে যারা সাবমিট করছেন অথবা ওই তারিখে যারা সাবমিট করছেন ওইটার ইনফরমেশনের ভিত্তিতে ওইটার এলিজিবিলিটির ভিত্তিতেই কিন্তু এই চেকটা দেওয়া শুরু হয়ে যাবে এবং চেক দেওয়া শুরু হবে বা পাবেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট। সেক্ষেত্রে যদি এই 15ই এপ্রিল যেটা আপনি বললেন যে 15ই এপ্রিলে যারা আমরা ট্যাক্স রিটার্ন জমা দিছি সেই রিটার্নের ভিত্তিতে চাইল্ড ক্রেডিটটা পাঠানো হবে বা পাবে, তো এরপরে যদি পরবর্তীতে যদি যাদের কারো বাচ্চা হয়ে থাকে তারা কি পাবে না? না, তারা পাবে না, বিকজ পরের বছর যে পাবে এই পরের বছরেও পাবে না, কারণ হলো এটা হলো কি ওয়ান টাইম, এটা হলো সাপ্লিমেন্টাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এটা হলো যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইউজুয়ালি যেটা আছে ওইটার সাথে ইটস এন এডিশনাল এবং এটা ওয়ান টাইম। উনি খ্যাতি হকুল উনি বলতেছেন যে যেমন আপনার স্কুল ইয়ার অথবা ব্যাক টু স্কুল সময় হয়ে যাচ্ছে, সো দ্যাট লোয়ার অথবা মডারেট ইনকাম ফ্যামিলি যারা আছেন তারা এক্সট্রা একটা ক্যাশ হাতে পাবেন যেটা দিয়ে অনেক সময় স্কুল সাপ্লাইজ কিনে ফেলতে পারেন তাদের কিডসের জন্য। সো যদি কারো লাইক আপনার 3 জন চিলড্রেন থাকে তাহলে 330 করে অ্যারাউন্ড লাইক $1000 মতো কিন্তু তারা পাবেন পার ফ্যামিলি। আচ্ছা, তো এটাই মোটামুটি সবগুলো, মানে আমরা যেটা বলছিলাম যে এর আগে মানে যে প্রশ্নটা আপনি করেছিলেন যে কারা পাবে কিভাবে পাবে, তো এক্ষেত্রে যে এটা কি আমরা যেটা আপনি বললেন যে চেকের মাধ্যমেই পাবো নাকি তারা ডাকে পাঠাবে নাকি আমাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে? সো আনফরচুনেটলি আমরা যখন ট্যাক্স রিটার্ন করি তখন আমাদের দুইটা অপশন থাকে, একটা হলো যেমন আপনার ডাইরেক্ট ডিপোজিট আর একটা হলো পেপার চেক। এই ক্ষেত্রে যেহেতু এটা নর্মাল ট্যাক্স রিফান্ড না, নর্মাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট না, ইটস এন এডিশনাল অথবা সাপ্লিমেন্ট, যেটা আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে ওটার সাথে এডিশনাল একটা ওয়ান টাইম অ্যামাউন্ট দেওয়ার। এই ক্ষেত্রে তারা ডাইরেক্ট ডিপোজিটের ইনফরমেশনটা অথবা অপশনটা রাখেন নাই, অনলি হলো গিয়ে মেইলিং এর অপশন। তারা কিন্তু মেইল করবে এই চেকটা, সো দ্যাট অনেক কারণ থাকতে পারে এটাতে, যেমন হতে পারে যেমন ট্যাক্স রিটার্ন করার পরবর্তীতে এই অ্যাকাউন্ট হয়তো আপনি ক্লোজ করে ফেলছেন, এর মনে হতে পারে। সো এরকম যদি হয় তাহলে তো আপনার এই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংকে জমা হবে না, যার কারণে নিউ ইয়র্ক স্টেট ডিসাইড করছে যে তারা এই চেক এই এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা তারা চেকে দিবে সবাইকে। তাহলে সেক্ষেত্রে যেটা বললেন যে যেহেতু এটা বাই পোস্ট পাঠানো হবে বা বাই মেইল পাঠানো হবে চেকটা, তো এটা তো আমরা যখন 15ই এপ্রিলের মধ্যে ট্যাক্স রিটার্ন দাখিল করেছিলাম তখন যে অ্যাড্রেসটা আমার বাসার ছিল, ইতোমধ্যে যদি আমি বাসার অ্যাড্রেস চেঞ্জ করে ফেলি সেক্ষেত্রে তাহলে করণীয়টা কী? আমার তো সেই বাসায় এখন আমি নেই, বা হয়তো গত মাসেই আমি বাসাটা চেঞ্জ করেছি বা এই মাসেই বাসাটা আমি চেঞ্জ করেছি, তাহলে কি হবে? দ্যাটস এ গ্রেট কোয়েশ্চন। এখন এই ক্ষেত্রে মানে আপনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অথবা সবচেয়ে ইজিয়েস্ট পন্থা হবে, যেমন ইউনাইটেড স্টেট পোস্টাল অফিসের একটা সার্ভিস আছে, যে সার্ভিসটা আসলে আপনি যদি রিসেন্টলি মুভ করেন এবং সব জায়গাতে যদি আপনার অ্যাড্রেসটা আপডেট করতে না পারেন রাইট ওয়েতে, তখন ইউনাইটেড স্টেট পোস্টাল অফিসে গিয়ে বলতে পারেন যে আমার যতগুলো চিঠি পুরাতন অ্যাড্রেসে আসবে তুমি অটো ফরওয়ার্ড করে দেবেন নিউ অ্যাড্রেসে। সো এই ধরনের একটা সার্ভিস আছে, এটা কিন্তু সবাই করতে পারেন অথবা নিতে পারেন। আর সেকেন্ড অপশন হলো যেমন আপনার নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সে তাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওইখানে অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারেন। বাট আই বিলিভ অথবা আমরা চিন্তা করে দেখতেছি যেমন যেহেতু চেকটা কালকে থেকে ছাড়া শুরু হয়ে যাবে,
ইটস টু লেট রাইট নাও। এখন আপনি অ্যাড্রেস আপডেট করে মনে করেন আপনি এটা খুব অসম্ভব হয়ে যাবে, যেমন আপনার নতুন অ্যাড্রেসে এই চেকটা রিসিভ করতে। এই ক্ষেত্রে আমি যেটা আগে বলছিলাম, যেমন ইউনাইটেড স্টেটসের পোস্টাল অফিসের অটো রিপ্লাই অথবা অটো ফরওয়ার্ডের অপশনটা আপনারা নিতে পারেন, সো দ্যাট যে কোনো চিঠি অথবা যে কোনো রিফান্ড চেক হোক না কেন, যদি আপনার পুরাতন অ্যাড্রেসে যায় তাহলে ওটা অটোমেটিকলি ফরওয়ার্ড করে দেবে আপনার নতুন অ্যাড্রেসে, সো দ্যাট you will never miss any check অথবা mail. এটা করতে পারেন আপনারা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যে কোনো কারণেই হোক, যদি আমার চেকটি মিসিং হয়, হারিয়ে যায় বা আমি না পাই, হয়তো ওইটার মধ্যেই আমার চেক ছিল, সেক্ষেত্রে তাহলে আমি যে আবার কিভাবে এটা আবার পেতে পারি? সো আপনি ওয়েট করবেন, যেহেতু তারা বলতেছেন যে অগাস্ট 31 এর মধ্যে সব চেকটা ওরা মেল করা শুরু করবে, সো অবভিয়াসলি অগাস্ট 31 থেকে আরো 1 থেকে 2 সপ্তাহ সময় দিবেন, এটা মেল রিসিভ করতে অনেক দেরি হতে পারে। যদি তার মধ্যেও যদি কেউ না পান, আমি বলবো যেমন অগাস্ট 31 থেকে আরো 1 মাস সময় যদি দেওয়া হয় তাহলে সেপ্টেম্বর 30 পর্যন্ত যদি আপনারা ওয়েট করে দেখেন আপনারা চেকটা পান নাই, আপনারা যদি এলিজিবল থাকেন আর যদি চেকটা না পান, তখন আপনার ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স যেটা আছে অথবা পরবর্তীতে তাদের ফোন নাম্বারটা অ্যাভেলেবল হবে, ওই নাম্বারে ফোন দিয়ে বলতে পারেন যে আমরা চেকটা মিস করে ফেলছি, সো তারা এটা ট্রেস করে যদি দেখে ইউজুয়ালি এই চেকটা আসলে লস্ট হয়ে গেছে, কেউ ক্যাশ করে নাই, দে উইল রিইস্যু। তখন ওই ক্ষেত্রে যদি কেউ অ্যাড্রেস চেঞ্জ করেন, তখন নতুন অ্যাড্রেসটা তাদেরকে ফোনে ওভার দ্য ফোনে দিয়ে দিবেন, সো দ্যাট আপনি আপনার নতুন অ্যাড্রেসে এই চেকটা পেয়ে যাবেন। তাহলে একটা বিকল্প তো আছেই, সুতরাং যদি চেক কোনো কারণে হারিয়ে যায় বা না পাই, তাহলে সেক্ষেত্রে আবার পাওয়ার একটা সুযোগ আছে। একটু অপেক্ষা করতে হবে, সেটা 31শে আগস্ট বা 30শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করে তারপরে সেই মতো ব্যবস্থা নিতে পারি। যদিও আপনি একটু হালকাভাবে বলেছেন, তারপরে একটু স্পেসিফিকলি বলবেন যে কতজন বাচ্চা পাবে এবং কি পরিমাণ অর্থ পাবে প্রতি বাচ্চা। সো প্রতি বাচ্চার জন্য ম্যাক্সিমাম $330, এটা কমতে পারে বাট ম্যাক্সিমাম হলো $330, এবং ম্যাক্সিমাম একটা হাউস হোল্ডে ম্যাক্সিমাম 3 জন চিলড্রেনকে দেয়া হবে, এবং এই চিলড্রেনের বয়স সীমা রাখা হয়েছে ম্যাক্সিমাম 17 নিচে হতে হবে। 17-এর উপরে যদি কোনো চাইল্ড অথবা চিলড্রেন থাকেন তাহলে কিন্তু তারা এই $330 যেটা সাপ্লিমেন্ট ম্যাক্সিমাম যেটা অ্যামাউন্ট তারা পাবেন না। নাও এখন যদি কারো ফ্যামিলিতে 5 জন থাকেন, সবাই যদি 17-এর নিচে থাকেন, তারা কিন্তু ম্যাক্সিমাম 3 জন, হুইচ ইজ 330 × 3 অ্যারাউন্ড নিয়ারলি লাইক $1,000 মতো পাবেন তারা। সো ম্যাক্সিমাম 3 জন চিলড্রেনের জন্য অ্যামাউন্টটা ম্যাক্সিমাম $330 করে। ম্যাক্সিমামের কথা বললেন, মিনিমামটা কত হতে পারে? ইট ডিপেন্ডস এনিওয়ার ফ্রম 0 to 330, কেননা এটা ডিপেন্ডস করবে তাদের ইনকামের উপরে, এবং এখানে ইনকামের একটা লিমিটেশন আছে। যদি কেউ ম্যারিড ফাইলিং জয়েন্টলি ট্যাক্স রিটার্ন করেন, এই ক্ষেত্রে তাদের ইনকাম cannot be more than 110,000. যদি কেউ সিঙ্গেল ট্যাক্স রিটার্ন করে থাকেন, ওই ক্ষেত্রে তাদের ইনকাম cannot be $75,000. যদি কেউ ম্যারিড ফাইলিং সেপারেটলি ট্যাক্স রিটার্ন করেন, তাদের ইনকাম cannot be more than $55,000. সো যদি আপনার এই ইনকামটা মনে করেন আপনি ক্রস করে ফেলেন তাহলে পাবেন না, আর যদি মনে করেন আপনার তখন থেকে কিন্তু অ্যামাউন্টটা কমতে শুরু করবে। সো ক্রেডিটটা নিয়ারলি হবে এনিওয়ার লাইক $5-10 থেকে ম্যাক্সিমাম $330। সো আমাদের যে কমিউনিটি, আমাদের যে বাংলাদেশি কমিউনিটি নিউ ইয়র্কে যারা আছেন, আমরা এক্সপেক্ট করতেছি মানে অলমোস্ট এভরিওয়ান, আপনার যারা মিডল ক্লাস অথবা লোয়ার ক্লাস ইনকাম ফ্যামিলি যারা আছেন, মিডল ইনকাম অথবা লোয়ার ইনকাম ফ্যামিলি যারা আছেন, তারা ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা $330 করে পাবেন প্রতি চাইল্ডের জন্য। তাহলে সেক্ষেত্রে কি আপনি যেটা বললেন যে যাদের একটু মধ্যম আয় রয়েছে বা নিম্ন আয়ের রয়েছে, যারা উচ্চ আয়ের ট্যাক্স ব্র্যাকেট যাদের বেশি, সে আপনি 1,10,000 কথা বলেছেন সর্বোচ্চ, তার উপরে যদি 1,15,000-20 যদি হয়, তারা তাহলে পাচ্ছে না, তাদের বাচ্চা একটা হোক, দুটো হোক, তিনটা হোক, তারা পাবে না। না।
আচ্ছা, তার মানে এটা মোটামুটি যারা আমরা নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যারা আমরা আছি তাদের সন্তানদের লেখাপড়ার বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য এই চাইল্ড ক্রেডিটটি দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে কি আর কিছু বলার আছে আপনার? আমার কাছে কিন্তু এটুকুই প্রশ্ন ছিল। জি, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখন আসলে এটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে কিনা, আমার জন্য আমাকে কি কোনো লাইক ট্যাক্স রিটার্ন করতে হবে কিনা, অথবা আমাকে কি কোনো অ্যামেন্ডমেন্ট ট্যাক্স রিটার্ন করতে হবে কিনা, অল দোজ কোয়েশ্চন থাকতে পারে। এই ক্ষেত্রে খ্যাতি হকুল ক্লিয়ারলি বলছেন যে আপনার যারা এলিজিবল, যারা ট্যাক্স রিটার্ন করছেন 2023 সালের ট্যাক্স রিটার্ন যারা সাবমিট করছেন বিফোর অর এপ্রিল 15, 2024, ওইটার ক্রাইটেরিয়া অনুযায়ী যদি এলিজিবিলিটি মিট করেন তাহলে অটোমেটিকলি আপনারা এই চেকটা পেয়ে যাবেন। ইউ ডোন্ট হ্যাভ টু কল এনিওয়ান, ইউ ডোন্ট হ্যাভ টু মেক এনি ফোন কল, নাথিং, মানে আপনারা অটোমেটিকলি এই চেকটা পেয়ে যাবেন আপনারা। সো আপনারা যারা এলিজিবল মিট করেন তাদেরকে কোনো কিছু করা লাগবে না। দেয়ার ইজ নাথিং টু অ্যাপ্লাই, দেয়ার ইজ নাথিং টু ট্যাক্স রিটার্ন। আরেকটা জিনিস, অনেকে শ্রোতা যারা আছেন তারা জিজ্ঞেস করতে পারেন অথবা তাদের মাঝে কোয়েশ্চন থাকতে পারে, যেমন এটা কি অনলি নিউ ইয়র্ক স্টেটের জন্য? আনফর্চুনেটলি ইয়েস, এটা শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটের জন্য, এবং এটা কিন্তু ওয়ান টাইম চাইল্ড ট্যাক্স ক্রেডিট, সাপ্লিমেন্ট to the child tax credit, অথবা এটাকে যদি আমরা বলি এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, and it is for only one time. তার মানে এটা অতিরিক্ত? জি, অতিরিক্ত। তাহলে এক্ষেত্রে আপনি যে একটু আগে বললেন যে যারা আমরা 15 এপ্রিলের মধ্যে যারা ফাইল সাবমিট করেছি সেই ফাইল সাবমিটের উপরে ভিত্তি করেই এই ট্যাক্স বা চাইল্ড ক্রেডিটটা দেওয়া হবে। অনেকেই হয়তো এর সংখ্যা খুবই কম হবে, হতে পারে সেটা একজনও যদি হয় এরকম। আমার প্রশ্নটি যেটি যে কোনো কারণে আমার সমস্ত কাগজপত্র আমি জোগাড় করতে পারিনি, যে কারণে আমার ফাইল এক্সটেন্ড করেছি আমি, তাহলে সেক্ষেত্রে আমার তো ফাইলের কার্যক্রম শেষ হয়নি, বা যেহেতু সময় আছে এখনও এক্সটেনশন ফাইলের 6 মাস তো এক্সটেনশন করা যায়, সেক্ষেত্রে কি আমার চাইল্ড বা আমার সন্তানের জন্য কি ক্রেডিটটি আমি পাবো না? আনফরচুনেটলি এজ অফ নাও নট। কারণ হলো গিয়ে তারাই বলতেছে যে এলিজিবিলিটি মিট করবে যদি আপনি এপ্রিল 15-এ ট্যাক্স রিটার্ন করে থাকেন। যদি আপনি এখনো ট্যাক্স রিটার্ন না করে থাকেন, কারণ হলো তাদের কাছে 2023 সালের ইনফরমেশনটা নাই। 2022 সালের ইনফরমেশন থাকুক, 21 সালের ইনফরমেশন থাকুক, ডাজ নট ম্যাটার, বিকজ এই ক্রেডিটটা নির্ভর করবে মোস্ট রিসেন্ট ইনফরমেশন। তারা জানে না যে আপনার যদি নতুন একটা চাইল্ড 2023 সালে হয়ে যায়, যারা 2023 সালে ট্যাক্স রিটার্নে ইনক্লুড ছিল বাট ছিল না 2022 সালে, কারণ হলো এই ক্ষেত্রে কিন্তু ম্যাথটা অথবা অ্যামাউন্টটা তারা অ্যাকুরেটলি দিতে পারবে না, বিকজ ওয়ান অথবা টু চিলড্রেন কিন্তু মিসিং থাকবে। এই ক্ষেত্রে তারা বলতেছে যে যারাই এপ্রিল 15, 2024 এর ভিতরে ট্যাক্স রিটার্ন করবে অনলি তাদেরকে এটা দেওয়া হবে, আমরা তাদের ক্ষেত্রে দেওয়া হবে। আমরা এখনো জানি না যে পরবর্তীতে যারা ট্যাক্স রিটার্ন করবে এটা কি এডিশনাল হিসেবে তাদের এড হয়ে যাবে কিনা, হুইচ উই ডোন্ট নো। আমাদেরকে ওয়েট করতে হবে এবং সি করতে হবে। যদি এইভাবে হয় অটোমেটিকলি তারা অ্যাড করে দেয় যখন ট্যাক্স রিটার্ন করা হয়, তাহলে তো আমি বলবো যে ইটস এ ফেয়ার, কারণ হলো নো ওয়ান উইল লুজ এনি মানি। অনেক ধন্যবাদ জনাব জাকির চৌধুরী বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। আসলে এর বাইরে বোধহয় আর কিছু আলোচনা করার নেই, বিষয়টি পরিষ্কার, একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাদের কাছে। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে $350 মিলিয়ন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটি শুধুমাত্র নিউ ইয়র্ক শহরের জন্য, এবং সেটি এডিশনাল হিসেবে, তো এডিশনাল হোক আর যেটাই হোক এই প্রাপ্তিটা তো আমার ন্যায্য। সুতরাং আমার সন্তানের জন্য, আমার সর্বোচ্চ 3জন সন্তানের আমি পেতে পারি $1000 বা $1000 পর্যন্ত এই অর্থটি আমি পেতে পারি। দুর্মূল্যের বাজারে এটিও কম নয়। সুতরাং আপনার চোখ রাখুন, খোলা রাখুন। আগামীকাল থেকেই যেহেতু ট্যাক্স এই চেক প্রেরণ করা শুরু হবে, 31 আগস্ট পর্যন্ত এই চেকটি ছাড়বেই তারা। সুতরাং ইতোমধ্যে যারা পেয়ে যাবেন তারা তো পেয়ে গেলেন, যারা পাবেন না যে কোনো কারণেই হোক, অ্যাড্রেস চেঞ্জের কারণে হোক বা যে কোনো ভুল ভ্রান্তির কারণেই হোক, তারা অন্তত 30 সেপ্টেম্বরের পর অপেক্ষা করার পরে না পেলে অবশ্যই যোগাযোগ করবেন। আবারও ধন্যবাদ জনাব জাকির চৌধুরী। আমরা আসতে চাই দ্বিতীয় আমাদের আলোচনায়, নিউ ইয়র্কের বাড়ির মালিকেরা কিভাবে ট্যাক্স রিলিফ পাবেন বা কী সুবিধা পাবেন। এক্ষেত্রে আমার অনেকগুলো প্রশ্নই থাকবে আপনার কাছে, তবে এই প্রশ্নগুলো করার আগে আমরা একজন দর্শক অনেকক্ষণ ধরে টেলিফোনে অপেক্ষা করছে, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ বলছি লং আইল্যান্ড থেকে। জি,
আমি আসলে এই ট্যাক্স ক্রেডিটের ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে এটা কি গ্রস ইনকামের উপরে না নেট, মানে ট্যাক্সেবল ইনকামটা কি 110,000 হতে হবে? এই ব্যাপারে একটু জানতে মানে চাইল্ড চাচ্ছিলাম। ক্রেডিটের বিষয়। জি জি আচ্ছা, হ্যাঁ, জি অনেক জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের জন্য। এই 100,000টা হবে আপনার টোটাল ইনকামের উপরে, নট গ্রস। সে ফর এক্সাম্পল আপনি যদি উবার অথবা ট্যাক্সি অথবা সেলফ এমপ্লয়েড কোনো বিজনেস করে থাকেন, আপনার গ্রস হতে পারে কত, লাইক $1 million। এইখান থেকে এক্সপেন্স, আপনার যদি লেজিটিমেট এক্সপেন্স থাকে, এখানে এমনও হতে পারে যেমন আপনার লেস দেন 100,000 নেট ইনকাম হয়। এই নেট ইনকামটাই কিন্তু আপনার টোটাল ইনকাম। সো তারা বলতেছে যে টোটাল ইনকাম যেটা ওটাই তারা দেখবে, নট লাইক এ গ্রস। যদি কেউ W2 ইনকাম হয় তাহলে এখানে কিন্তু গ্রস আর নেটের কোনো কোয়েশ্চন নাই, কারণ হলো যেটাই W2 তে ইনকাম শো আপ করবে ওটাই হবে ওনার টোটাল ইনকাম। সো কেউ যদি W2 তে 110,000 এর উপরে রুজু করে থাকে তাহলে কিন্তু তারা এলিজিবল হবে না, বাট যদি 110,000 এর নিচে হয় এবং মেরিট ফাইলিং জয়েন্টলি হয় তাহলে কিন্তু তারা কিন্তু এলিজিবল হবে। আই হোপ আই আনসার ইউর কোয়েশ্চন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশিও হয়েছেন। তো আমরা একটু যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম, নিউ ইয়র্কের যে বাড়ির মালিকদের ট্যাক্স রিলিফ সম্পর্কে, কারণ যারা বাড়ি কেনেন তাদেরও আমরা হয়তো মনে করি যে একটা বাড়ি আমার আছে, অনেক স্বস্তির বিষয়, শান্তির বিষয়, কিন্তু এর পেছনে অনেক কষ্টও থাকে, অনেক ঝামেলাও থাকে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, অনেকগুলো প্রশ্ন থাকবে। তবে এই বিষয়টি নিয়ে কথা বলবো একটি বিরতির পরে। যে সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিপিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব জাকির চৌধুরী, সিপিএ, ফাউন্ডার এবং সিইও জাকির সিপিএ PLLC এবং সিনিয়র ফান্ড কন্ট্রোলার অ্যাট MUFG ব্যাংক, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। তো জনাব জাকির চৌধুরী, ওই যে নিউ ইয়র্কের বাড়ির মালিকেরা কিভাবে ট্যাক্স রিলিফ পাবেন সেটি প্রশ্ন তো আপনার কাছে থাকবেই। তবে তার আগে কয়েকটা প্রশ্ন এসছে আমাদের ফেসবুকে। প্রশ্নগুলো একটু আপনাকে, যদিও এটা আমরা হয়তো জবাব কাছাকাছি দিয়েছি বা দিয়েই ফেলেছি, তারপরে যেহেতু আমাদের দর্শকেরা প্রশ্ন রেখেছেন একটু বলতে চাই। আজাদ তিনি, আপনি অবশ্য যে প্রশ্নটি করেছেন এটি ইমিগ্রেশন সংক্রান্ত। আপনাকে অনুরোধ করব, আগামীকাল যদি আপনি এই প্রশ্নটি করেন তাহলে আপনার এই প্রশ্নটির উত্তর আগামীকাল একজন অ্যাটর্নি থাকবেন এই অনুষ্ঠানে, তিনি দেবেন, বা আমি যদি থাকি নিশ্চয়ই আপনার এই প্রশ্নটি লিখে রাখবো। আমি কালকে আপনার এই প্রশ্নটি আমি পড়ে শোনাবো। সঞ্জয় মালাকার তিনি বলছেন যে আই ডিড ইন ট্যাক্স ফাইল ইয়েট, ইফ আই ডু নাও দেন আই ক্যান গেট ইট। এটা কি সম্ভব? আনফরচুনেটলি এজ অফ নাও নাট, বিকজ হলো গিয়ে তারা বলতেছে যারাই ট্যাক্স রিটার্ন করছে বিফোর April 15, 2024 তারা। বাট আমরা আশা করতেছি যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন হয়তো বা ট্যাক্স রিটার্ন অথবা রিফান্ডের সাথে অটোমেটিকলি ক্যালকুলেট হয়ে যেতে পারে, হুইচ উই এক্সপেক্ট এটা ফেয়ার হবে। আর যদি না করে তাহলে তো আনফরচুনেটলি। অনেক ধন্যবাদ সঞ্জয় মালাকার, নিশ্চয়ই আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। মোহাম্মদ আজম তিনি যে প্রশ্নটি করেছেন, সম্ভবত আমরা একটু আগে একজন দর্শক যিনি টেলিফোনে ফোন করেছিলেন তার প্রশ্নের সাথে বোধহয় সামঞ্জস্য, যে গ্রস ইনকাম অর নেট ইনকাম, শুধু এটুকু লিখেছেন। এটি পাওয়ার ক্ষেত্রে কি যদি কেউ সেলফ এমপ্লয়েড বিজনেস করে থাকেন এই ক্ষেত্রে ওনার নেট ইনকামটা কাউন্ট হবে। আচ্ছা, তো আশা করি মোহাম্মদ আজম আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আলমগীর হোসেন তিনি বলছেন যে আই এম মুভিং October 2023 বাট মাই ট্যাক্স ফাইল 2024 নিউ অ্যাড্রেস, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, No, there is no, because হলো কি এই ক্রেডিটটা চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা অনলি ফর 2023 এর জন্য। সো যেমন আপনি যদি অক্টোবরে যদি মুভ হন, আমরা আশা করতেছি অক্টোবরের আগেই কিন্তু আপনি চেক পেয়ে যাবেন। কোনো কারণে যদি আপনি সে ফর এক্সাম্পল আপনি মুভ হয়ে গেছেন বাট চেকটা পান নাই, তাহলে ওই যে USPS এর যে সার্ভিসটা আছে অটো ফরওয়ার্ড, এটা করতে পারেন। আর না হলে আপনি নিউ ইয়র্ক স্টেটের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো কারণে আপনি রিসিভ না করেন, দে উইল সেন্ড ইউ টু দ্য রাইট অ্যাড্রেস, যদি ওরা সেন্ড না করে থাকে অথবা যদি এটা লস্ট হয়ে যায়।
সেটি যেহেতু আমরা বলছি যে 31শে আগস্টের মধ্যে সব চেক ছেড়ে দেওয়া হবে এবং সর্বোচ্চ সেপ্টেম্বরের 15 তারিখ বা 30 তারিখের মধ্যেও পেয়ে যাবেন, সুতরাং ওনার যেহেতু অক্টোবরে শিফট করবেন মনে হয় না কোনো সমস্যা হবে। তারপরও হলে আপনি যে পরামর্শটি দিলেন সেটি জনাব আলমগীর হোসেন যদি সেটি পরামর্শটি মেনে আপনি পোস্ট অফিসকে বলে রাখেন, নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হওয়ার কথা নেই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শকরা, আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা পড়লাম। এখন আমরা যে বিষয়টি আসতে চাই জাকির চৌধুরী, যে নিউ ইয়র্কের বাড়ি মালিকেরা কিভাবে ট্যাক্স রিলিফ পাবেন, সেক্ষেত্রে আপনার কাছে আমার বেশ কয়েকটি প্রশ্ন আগেই থাকবে যে কোন ধরনের প্রোগ্রামের আওতায় এই সুবিধাগুলো পাওয়া যেতে পারে, কারা পাওয়ার যোগ্য হতে পারে, কি পরিমাণ ট্যাক্স রিলিফ পাওয়া যাবে, মানে পরিমাণটা, এটা কি শুধুমাত্র প্রাইমারি রেসিডেন্স যাদের আছে তাদের জন্য নাকি ইনভেস্টমেন্ট করা প্রপার্টির জন্য এটা প্রযোজ্য হবে, এবং সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে আমার থাকবে যে ক্ষেত্রে ইনকামের কোনো সীমাবদ্ধতা বা লিমিটেশনস কোনো আছে কিনা, জনাব জাকির চৌধুরী। জি ধন্যবাদ রানা ভাই। আমরা শুরু করি আসলে এই প্রোগ্রামটা হবে যেমন আপনার নিউ ইয়র্ক স্টেটের জন্য এগেইন, এবং এই প্রোগ্রামটার নাম হলো স্টার ট্যাক্স রিলিফ, যেটাকে বলা হয় নিউ ইয়র্ক স্কুল ট্যাক্স রিলিফ প্রোগ্রাম, অথবা এটাকে বলা হয় স্টার। নাও এখানে দুই ধরনের স্টার প্রোগ্রাম আছে, একটা হলো যেমন আপনার বেসিক স্টার আর একটা হলো গিয়ে এনহান্স স্টার। এখন বেসিক স্টারটা আসলে কারা এলিজিবল আর এনহান্স স্টারটা কারা এলিজিবল একটু ডিটেলস আমি আলোচনা করব। সো বেসিক স্টারটা যারাই মনে করেন অ্যাপ্লাই করতে চান, ওই ক্ষেত্রে এইজের কোনো লিমিটেশন নাই। এটা আপনার 25, 35, 45, 65 or 75 যে কোনো ধরনের যে কোনো বয়সের এজ হতে পারে, এটা হলো এজ। সেকেন্ড হলো যেমন আপনার ইনকাম লিমিটেশন, রাইট? এই ক্ষেত্রে তাদের বেসিকের জন্য এলিজিবল হওয়ার জন্য তাদের ইনকামটা 250,000 এর উপরে হতে পারবে না, সো হতে হবে 250,000 এর নিচে। এবং নাম্বার থার্ড যেটা রিকোয়ারমেন্ট অথবা যেটা ক্রাইটেরিয়া সেটা হলো যেমন ইট ইজ অনলি ফর দ্য প্রাইমারি রেসিডেন্ট, এটা কিন্তু আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য না। আর বেসিক স্টারের প্রোগ্রামের আওতায় মানে যে কোনো একজন হোম ওনার তারা $290 পর্যন্ত ট্যাক্স রিডাকশন পেতে পারেন ইন এ ইয়ার, হুইচ ইজ নট এ লট, আমরা জানি, বাট স্টিল দেয়ার আর সাম মানি আপনারা রিডাকশন করতে পারেন। আর যদি আমরা এখন সেকেন্ড প্রোগ্রামের যেটা বলি, মানে যদি এলিজিবিলিটিটা একটু বলি, যেমন এটার নাম হবে এনহান্সড স্টার, এবং এনহান্স স্টারটা বেসিক্যালি হলো যেমন আসলে যারা সিনিয়র সিটিজেন লাইক 65 or ওভার, তাদের জন্য বেসিক্যালি আসলে এটা এনহান্স স্টারটা। এবং এনহান্স স্টারের আপনার ইনকাম লিমিটেশন, যেহেতু সিনিয়র ইয়ার তাদের ইনকামটা তেমন একটা থাকে না ওই সময়, এই ক্ষেত্রে তাদের ইনকাম লিমিটেশনটা কিন্তু অনেক কম। যেমন তাদের 2024 সালের ইনকামটা হতে হবে 98,700 নিচে হতে হবে টু বি এলিজিবল ফর দিস ওয়ান, যদি কারো অ্যাপ্লাই করতে চান। এগেইন প্রাইমারি রেসিডেন্ট বেসিক স্টারের মতো এটাও কিন্তু প্রাইমারি রেসিডেন্ট হতে হবে, ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য তারা পাবে না। আর লাস্টলি যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু তারা অ্যাপ্রক্সিমেটলি $650 পর্যন্ত কিন্তু ট্যাক্স রিডাকশন পেতে পারেন আন্ডার দ্য এনহান্স স্টার ক্রেডিট। সো হুইচ ইজ, এটা মানে সাউন্ড হতে পারে যে নট দ্যাট মাচ অ্যামাউন্ট, বাট এগেইন সামথিং ইজ বেটার দেন নাথিং। আমরা জানি যেমন ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স ইজ এ হিউজ, যদি কেউ কিছু সেভ করতে পারেন তাহলে ওয়াই নট। এবং এইটা অনেক সময় আপনার খন্ডর জন্য, লাইক খন্ড অথবা সিঙ্গেল ফ্যামিলি অথবা মাল্টি ফ্যামিলি সবগুলোর জন্যই কিন্তু এটা প্রযোজ্য, বাট এটা হতে হবে আপনার প্রাইমারি রেসিডেন্স। এটাই মাত্র একটা শর্ত যে এটা প্রাইমারি রেসিডেন্স হতে হবে, কোনোভাবে এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকলে হলে হবে না, তাই তো? আর যেগুলো বললেন যে একটু সীমাবদ্ধতা, ইনকামের সীমাবদ্ধতা যেটা আছে সেটাও বলবেন, এবং কি পরিমাণ রিলিফ পাওয়া যাবে। অর্থাৎ আমার যেটি অবজারভেশন সেটা হচ্ছে যে যদি আমার বৈধ ইনকামের ক্ষেত্রে $1 যদি আমার সেভ হয়, সেটাই বা আমি বাদ দেব কেন, তাই তো? ডেফিনেটলি। আরেকটা কোয়েশ্চেন হতে পারে, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে যেমন হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনেই কাজ করতেছেন এবং দুজনে ফর এনি রিজন মানে দে আর স্টেইং এজ এ সেপারেট, ইয়েস দে আর নট লিগালি ডিভোর্স, বাট তারা
কিন্তু কমপ্লিটলি দুইটা অ্যাড্রেসে থাকতেছেন, এই ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু ওই দুটো অ্যাড্রেসের জন্যই কিন্তু তারা এলিজিবল হবে। নট লাইক তারা বলবে না যে, নিউ ইয়র্ক স্টেট বলবে না যে আপনারা তো এখনো ম্যারিড, আপনারা দুইটা অ্যাড্রেসে থাকতেছেন, একটা হাজবেন্ড পেলে ওয়াইফ পাবে না অথবা ওয়াইফ পেলে হাজবেন্ড পাবে না, এরকম করে বলবে না। যেহেতু টোটালি ডিফারেন্ট অ্যাড্রেসে থাকতেছেন, ইভেন দো দে আর নট ডিভোর্স, তারাও কিন্তু স্টিল এলিজিবল, হাজবেন্ডও এলিজিবল, ওয়াইফও এলিজিবল এই ক্রেডিটের জন্য। বাট দ্য শর্ত হলো যেমন টোটালি সেপারেট রেসিডেন্সে থাকতে হবে এবং এটাই তাদের প্রাইমারি রেসিডেন্স হতে হবে, নট ইনভেস্টমেন্ট প্রপার্টি। অনেক ধন্যবাদ জনাব জাকির চৌধুরী বিষয়টি পরিষ্কার করার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিউ ইয়র্ক শহরে যাদের আমাদের বাড়ি আছে বা এই বাড়ির মালিক যারা আছে তাদের কিভাবে এই ট্যাক্স রিলিফ পাওয়া যাবে, বেশ কিছু প্রশ্ন আমরা রেখেছিলাম এবং সেগুলোর উত্তর আজকের অতিথি আমাদেরকে দিয়েছেন। সুতরাং আপনিও চিন্তা করে দেখুন যে এই আলোচনার ভিত্তিতে আপনার বাড়ির ট্যাক্স রিলিফটা আপনি কিভাবে কতটুকু পেতে পারেন। যতটুকুই পান সেটুকুই আপনার জন্য আমরা মনে করি যেটি আপনার বৈধ পাওনা এবং বৈধ পাওয়াটাই আপনার জন্য যৌক্তিক হবে যদি আপনি সেটি নিয়ে থাকেন। তো অনেক ধন্যবাদ জনাব জাকির চৌধুরী। তাহলে যেহেতু আমাদের হাতে আরও কিছুক্ষণ সময় আছে, আমরা একটু আলোচনা করব জেল, পেপ্যাল বা ভ্যানমোতে নগদ অর্থ গ্রহণের ক্ষেত্রে কি ধরনের কনসিকুয়েন্সেস হতে পারে বা সে সম্পর্কে আইআরএসের নতুন যে রিপোর্টিং আইন কি বলা হয়েছে সে সম্পর্কে যদি আপনি একটু আলোচনা করেন। এবং সেক্ষেত্রে আমি আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাইব যে কে বা কারা 1099-K ইস্যু করতে পারে। যদি পেপ্যালের মাধ্যমে 1099-K আমি না পাই সেক্ষেত্রে আমার কি করা উচিত? আমি যদি 1099-K রিপোর্ট না করি সেক্ষেত্রে কি হবে? আমি কিভাবে জানবো যে আমি 1099-K পাবো? এবং আমি আমার ভাই বোন বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে যদি গিফট চেক নিয়ে থাকি, নগদে নিয়ে থাকি বা যেভাবেই নিয়ে থাকি না, যদি গ্রহণ করি না কেন, সেটার উপরে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করেন তাহলে এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা উপকৃত হবে। জনাব জাকির চৌধুরী। জি, ধন্যবাদ। মানে আইআরএস কিন্তু আপনার যেমন 1099K এর ক্ষেত্রে রুলসটা আপডেট করছে এবং 1099K টা আসলে কে বা কারা কখন পাবে সেটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি। সে ফর এক্সাম্পল রানা ভাই, আপনি ইউ আর প্রোভাইডিং ওয়ান অফ দ্য সার্ভিস, আপনি একটা সার্ভিস প্রোভাইড করতেছেন। এখন জানেন তো সবাই যে ক্যাশ অথবা চেক নিয়ে আপনাকে পে করে না, দের ইজ এ আদার অপশন। আপনি তারা পে করতে পারে ইদার পেপ্যাল, তারা পে করতে পারে ইদার লাইক ভেনমো, তারা পে করতে পারে ইদার জিলি করে দিতে পারে, রাইট? সো এখন নাও কোয়েশ্চন হলো যেমন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, রাইট, এই সার্ভিসের এগেইনস্টে আপনি যে আর্ন করছেন এটাও তো আপনার ইনকাম, রাইট? সো প্রিভিয়াস অথবা ওল্ড রুল যেটা ছিল, যেমন আপনার একটা বৎসরে যদি আপনি টোটাল অ্যামাউন্ট 20,000 এর সার্ভিস, $20,000 সার্ভিস অথবা আপনার লাইক আপনার 200 ট্রানজাকশন অথবা 2000 ট্রানজাকশন না হলে কিন্তু যেই মাধ্যমে আপনি এই ইনকাম করতেছেন তারা কিন্তু কোনো 1099 ইস্যু করতো না। সো 100% ছিল এটা আপনার রেসপন্সিবিলিটি যে আপনি কত ডলার ক্যাশ রুজি করছেন, ওইটাই কিন্তু আপনার ইনকাম ট্যাক্সে রিপোর্ট করা, সেটা ছিল আপনার রেসপন্সিবিলিটি। নাও নতুন যে রুল, এই রুলের আওতায় আইআরএস বলতেছে যে যেই পেপ্যাল, যেই ভেনমো, হোয়াট এভার সিস্টেম আপনি ইউজ করতেছেন এই মানিটা পাওয়ার জন্য, তাদের উপরে রেসপন্সিবিলিটিটা দিয়ে দিচ্ছে, যে বলতেছে যে না, তারা কিন্তু আপনার এগেইনস্টে কিন্তু একটা স্টেটমেন্ট অথবা 1099 আইআরএস এ সাবমিট করবে। এখন আইআরএস এ যদি এই 1099টা সাবমিট করে, হুইচ ইজ এন ইনকাম ডকুমেন্ট, এই ইনকাম ডকুমেন্ট যদি আপনার ট্যাক্স রিটার্নে না দেখান তাহলে কিন্তু আপনি ইনকামটা হাইড করবেন, আর ইনকামটা হাইড করলে কিন্তু আইআরএস আপনাকে একটা বিল দিয়ে দিবে। নাও কোন সময় পেপ্যাল অথবা ভেনমো মাস্ট হ্যাভ টু ফাইল 1099 বিহাফ অফ ইউ, কোন সময় মাস্ট তারা 1099 সাবমিট করতে হবে আপনার এগেইনস্টে, সেটা সংক্রান্ত রুলটা হলো যেমন নতুন যে রুলটা হলো যেমন as long as $600 যদি কোনো ট্রানজাকশন ইন এ ইয়ার, 600 ট্রানজাকশন যে একটা সিঙ্গেল ট্রানজাকশনে হতে হবে এরকম না, it could be like couple transaction, but যখনই টোটাল ট্রানজাকশনের অ্যামাউন্টটা $600 আপনার ক্রস করবে তখনই কিন্তু আপনার ওই ভেনমো হোক, পেপ্যাল হোক, তারা কিন্তু বাধ্য আপনার নামে 1099 ইস্যু করা। আগে আরেকটা ছিল যেমন আপনার
ট্রানজাকশনের নাম্বার ছিল, কত ট্রানজাকশন না হলে আপনার পেপাল অথবা বেনমো কিন্তু 1099 ইস্যু করতে বাধ্য ছিল না, বাট এখন ইট ডাজ নট ম্যাটার। একটা ট্রানজাকশনে হতে পারে 600 অ্যাবাভ অথবা কয়েকটা ট্রানজাকশন মিলে 600 এর উপরে যখন হয়ে যাবে তখনই কিন্তু তারা বাধ্য, বাট এটা যদি 600 এর নিচে হয় তখন কিন্তু তারা আবার বাধ্য না আপনার নামে 1099 ইস্যু করা। সো অ্যামাউন্টটা হলো কি খুবই স্বল্প। আজকালকের দিনে দেখা যায় একটা ট্রানজাকশনে 600 এর উপরে হয়ে যায় অথবা 2-3টা ট্রানজাকশনে কিন্তু 600 এর উপরে হয়ে যায়। যখনই 600 এর উপরে হয়ে যায় তখনই কিন্তু আপনি এক্সপেক্ট করবেন যে আপনার নামে একটা 1099 কে ইস্যু করবে এদের পেপাল অথবা বেনমো। নাও কনফিউশন যেখানে শুরু হয়, যেমন এখন ওয়ান অফ দ্য লাইক আপনার ফেমাস অথবা ফেভারেবল মাধ্যম হলো জিলি। জিলির ক্ষেত্রে অনেকে আপনার আপনার পেমেন্টটা রিসিভ করে থাকেন। জিলি, কিপ ইন মাইন্ড, জিলি একটা কিন্তু থার্ড পার্টি না। জিলি ইটস এ ওয়ে, যেমন একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে অটোমেটিকলি ট্রান্সফার করা থ্রু দ্য জিলি। সো জিলি কিন্তু তারা কখনোই কিন্তু অ্যামাউন্টটা হোল্ড করে রাখে না, ইটস এন ইনস্ট্যান্ট আপনার কিন্তু ট্রান্সফার হয়ে যায়। এই ক্ষেত্রে আইআরএস বলে যে যদি কেউ হোল্ড করে না রাখে তাহলে তারা কিন্তু বাই ডেফিনেশনে থার্ড পার্টি আপনার কন্ট্রাক্টর অথবা থার্ড পার্টি নেটওয়ার্কের সংজ্ঞায় পড়ে না। আর থার্ড পার্টি সংজ্ঞায় যদি না পড়ে তাহলে তারা কিন্তু 1099 কেজে ইস্যু করতে হবে এরকম বাধ্যবাধকতা নাই। এই ক্ষেত্রে জিলিতে যারা পেমেন্ট রিসিভ করতেছেন, হতে পারে 600 এর অ্যাবাভ, হতে পারে আরো বেশি, জিলি কিন্তু রিকোয়ার্ড না তারা যে 1099 কে ইস্যু করবে। বাট যদি এটা পেপাল হয়, বেনমো হয়, বাই ডেফিনেশন তারা কিন্তু থার্ড পার্টি নেটওয়ার্ক। তারা কি করে বিহাফ অফ আপনার রানাবাই, বিহাফ অফ আপনার জন্য তারা কিন্তু আপনার কাস্টমার কাছ থেকে অ্যামাউন্টটা তারা রিসিভ করে তারা ইদার 1 ডে 2 ডে হোল্ড করে পরবর্তীতে আপনার ব্যাংকে এটা কিন্তু জমা দিয়ে দেয়। এর কারণে তারা কিন্তু থার্ড পার্টি নেটওয়ার্কের সংজ্ঞায় পড়ে এবং তারা থার্ড পার্টি নেটওয়ার্কের সংজ্ঞায় পড়ার কারণে আইআরএস তাদের ক্ষেত্রে কিন্তু রিকোয়ার্ড করে দিছে যে অ্যাজ লং অ্যাজ 600 এর অ্যাবাভ রানাবাইয়ের এগেইনস্টে একটা বছরে যদি তারা কালেক্ট করে থাকে, দে মাস্ট হ্যাভ টু ইস্যু দ্য 1099 কে। নাও এখন 1099 কে যখন তারা সাবমিট করবে আইআরএস কে, তারা একটা কপি কিন্তু আপনাকে দেওয়ার কথা। কোনো একটা কারণে আপনার এটা মেইলিং মিস্টেক হয়ে গেল, আপনি জানেনই না যে আপনার নামে এটা 1099 কে আছে কিনা। আপনি যদি ওই যে বলছিলাম যে আপনি যে রিকোয়ারমেন্ট গুলো দেখবেন যে আপনার যদি 600 এর উপরে হয় তাহলে আপনি কিন্তু এক্সপেক্ট করবেন একটা 1099 কে পাওয়ার জন্য। যদি কোনো কারণে না পান আপনি কল দিবেন অথবা রিচ আউট করবেন পেপালের কাছে অথবা বেনমোর কাছে, তারা একটা কপি দিয়ে দিবে। যদি আপনি রিচ আউট না করেন এই ক্ষেত্রে তখন কিন্তু আপনি আপনার টোটাল ট্যাক্স রিটার্নে কিন্তু আপনি ইনকামটা কম দেখাবেন এবং কম দেখানোর কারণে আপনার 1 বছর হোক 2 বছর পরে হোক কিন্তু আইআরএস কিন্তু আপনাকে একটা বিল দিয়ে দিবে, তখন কিন্তু আপনাকে এটা ঠিক কেয়ার করতে হবে। সো দেন এটাতে পেনাল্টি হতে পারে, আপনার ইন্টারেস্টও হতে পারে। আরেকটা জিনিস হতে পারে, যেমন এত সময় আমরা আলাপ করতেছিলাম যেমন আপনি একটা সার্ভিস প্রোভাইড করতেছেন এবং আপনি এই সার্ভিসের এগেইনস্টে সময় আছে আমাদের, রাইট, সার্ভিসের এগেইনস্টে আপনি একটা মানি পেয়েছেন। হোয়াট অ্যাবাউট আপনার লাইক এ ব্রাদার, হোয়াট অ্যাবাউট আপনার ডটার, হোয়াট অ্যাবাউট আপনার কাজিন, জাস্ট লাইক আপনাকে একটু কাইন্ড অফ গিফটের মতো আপনাকে একটা ক্যাশ দিছে থ্রু দ্য জিলি, আপনি কি এটাকে কি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে হবে? না, কারণ হলো গিয়ে দিস ইজ নট ইউর ইনকাম, এটা ইজ কাইন্ড অফ লাইক একজন আরেকজনকে ডোনেশন করছে, এইটা আপনাকে দেখানো লাগবে না। আরেকটা জিনিস কিপ ইন মাইন্ড শ্রোতা যারা আছেন, ইভেন জিলি ওই যে সার্ভিসের কথা বলতেছিলাম, আপনি সার্ভিস দিচ্ছেন, জিলিতে অ্যামাউন্টটা রিসিভ করছেন এবং জিলি কিন্তু রিকোয়ার্ড না 1099 কে ইস্যু করে। এটা কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি, যারা ইনকাম করতেছেন তাদের কিন্তু রেসপন্সিবিলিটি তারা এই ক্যাশ ইনকামটা তাদের ট্যাক্স রিটার্নে শো আপ করা। বিকজ ডাজ নট ম্যাটার এটা কোন ফর্মের, এটা কি পেপাল থেকে আসলো নাকি জিলিতে আসলো, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডলার আপনি কিন্তু ইউ শুড রিপোর্ট অন ইউর ট্যাক্স রিটার্ন। অনেক ধন্যবাদ জনাব জাকির চৌধুরী। যদিও বিষয়টি অনেক বড়, আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের দড়িতে আমরা বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব জাকির চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, এই ব্যস্ততা সত্ত্বেও আপনি এই দূর থেকেও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। যদিও সবসময় আপনি স্টুডিওতে আসেন, কারণ ব্যস্ততা আজকে এতটাই বেশি ছিল, সেখান থেকেও আপনি আমাদের সাথে সংযুক্ত হয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাদেরকে এবং আমাকে কানেক্ট করার জন্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ আপনাকে জনাব জাকির চৌধুরী। সুপ্রিয় দর্শক, আমরা
যে সুখবরটি দিয়ে শুরু করেছিলাম যে $350 মিলিয়ন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটি আগামীকাল থেকেই চেক ইস্যু করা শুরু হবে এবং এক সপ্তাহের মধ্যে থেকে হয়তো আমরা পাওয়া শুরু করব। বিষয়টি সম্পর্কে সবাই আমরা সচেতন থাকি, না পেলে কি করব সেটাও আমরা বলেছি, এবং নিউ ইয়র্কের বাড়ির মালিকেরা কিভাবে ট্যাক্স রিলিফ পাবেন সেটা বলেছি, এবং এই জেলে, পেপ্যাল এবং ভ্যানমোতে নগদ অর্থ গ্রহণের ক্ষেত্রে কি ধরনের IRS এর যে নতুন নীতিমালায় কি কিভাবে রিপোর্টিং করতে হবে সে বিষয়গুলো নিয়েও আমরা কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।